প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না। রাষ্ট্রের মধ্যে একটা ঐক্য সৃষ্টির পরিবর্তে কি অনৈক্য সৃষ্টি করতে যাচ্ছি? জাতীয়ভাবে কি আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে যাচ্ছি? এবং এই বিভাজনের দায় দায়িত্ব কি মাননীয় প্রধান উপদেষ্টা নেবেন? একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম সে সংকটটাই কিন্তু রয়ে গেল। জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার প্রশ্নে আমাদের যে ঐক্যমত এবং আমাদের যে প্রচেষ্টা সেখানে একটা সংকট আমাদের রয়ে গেল। আপনারা যারা নির্বাচনের কথা বলছেন আপনারা একটা গৃহযুদ্ধে লাগাবার চেষ্টা করতে হবে, কারণ বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। যদি না আপনার হয় আপনাদেরকে আইন মানতে হবে, যদি আপনারা মনে করেন ঠিক আছে উপদেষ্টা সরকার শেখ হাসিনার সংবিধান এনেছে তাহলে 2030 সালের নির্বাচন আপনাকে মেনে নিতে হবে। রাজনৈতিক দলগুলি অত্যন্ত মাফ করবেন আমাকে বলার জন্য অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে এবং দেশকে ক্রমান্বয়ে আরো সংকটের দিকে অগ্রসর করে নিয়ে যাচ্ছে। যে বিতর্কগুলো তৈরি হচ্ছিল নির্বাচন নিয়ে, সেই বিতর্কের মধ্যে আজকে ইউনূসের বক্তৃতা অত্যন্ত রাষ্ট্রনায়কিত হয়েছে এবং তিনি যে আজকে 4 দফার কথা বলেছেন এটা মেনে নিয়ে আমাদের সকল রাজনৈতিক দলের উচিত এখন ইলেকশনের দিকে আগানো। ঐক্য কার জন্য? এটা আপনার আমার স্বার্থের বিষয় না, এটা দলগুলোর স্বার্থের বিষয় না, এখানে জনগণের স্বার্থের বিষয়। বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান দলীয় স্বার্থ পুরোটা বাদ দিতে হবে। এটা এনসিপি কে যেমন দিতে হবে, এটা বিএনপি কেও দিতে হবে, জামাতকেও দিতে হবে। নির্বাচন ভণ্ডুল হলে, নির্বাচন বিতর্কিত হলে পরবর্তীতে যদি দেশ আবার একটা সংকটে পড়ে সেই দায় দায়িত্ব রাজনৈতিক দলকে নিতে হবে। আমাদের যার যার ইচ্ছা আমরা চাপিয়ে দিতে চেষ্টা করব, কিন্তু আমাদের সেই বাস্তব রাজনৈতিক স্বার্থ সৃষ্টি হয়। ইচ্ছা খুব ভালো, রাজনৈতিক প্রচারও ভালো, কিন্তু এটাকে নিয়ে শেষ পর্যন্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা সংগ্রাম তৈরি করবে এবং ফ্যাসিস্ট এবং তার দেশি বিদেশি প্রভুদেরকে এইখানে সুবিধা করে দেবে। বলেছে আপার হাউস বলে নাই, তারা 10 বছর প্রধানমন্ত্রী এটা বলে নাই, এগুলো তো আগেই বলেছে তারা। বরঞ্চ 31 দফা আরো অনেক সমৃদ্ধ। আমি মনে করি এখন যে বিষয়ে গণভোট হবে সেই গণভোটে এনসিপির বন্ধুরা আমার গণফোরামের সাথে থাকবে, বিএনপির সাথে থাকবে, বা যুগপৎ আন্দোলনে আমরা যারা ছিলাম তারা সহ। তারা তো আমাদের শেষের দিকে এসে সামনের কাতারে ছিল, আত্মাহুতি দিয়েছে। তাদেরকে আমরা চাই, তাদের শক্তি তো আমরা আরো বলিয়ান হইতে চাই। আর জামাত যে বাড়াবাড়ি করতেছে এটা জবাব কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে দেব। আমরা অনেক দিন সহ্য করেছি এবং তারা 71কে বলে কি, কেউ কেউ বলে যে গণহত্যা কি দেখেছেন 71-এ, সামনে আরো দেখবেন, এই ধরনের হুমকিও দিয়েছি কেউ কেউ। আশা করি এগুলো একটু আপনারা নীরব থাকবেন, কারণ আপনারা যত এগুলো কচলাইতে থাকবেন তখন আমরা 71কে আরো বেশি করে সামনে নিয়ে আসবো। আমরা তো রাজাকার আলবদর আল শামসের বিচার করতে পারি নাই, তাদের বিচার আবার শুরু হবে। এই ট্রাইব্যুনালেই হবে যে ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে, ফেসিস্টের বিচার হচ্ছে। সুতরাং আশা করি আমাদের এখন সবাই সংযত হওয়া উচিত। আপনারা ইতিহাসকে তো পাল্টে দিতে পারেন না, বা ইতিহাস থেকে বিচ্যুত হলে পরে ওই ফেসিস্টে ওনারা আবার কথায় কথায় বিএনপিকে ফেসিস্ট বলে। আশ্চর্য, কথায় কথায় বলে যায় বিএনপি ফেসিস্ট হবে, ফেসিস্টের মতো আচরণ করছে, এটা কোনো হয়? আমরা একসাথে আন্দোলন, আমি তো দীর্ঘ সময় তাদের সাথে আছি, আমি তো কখনো দেখি নাই। তারা সবসময় আমাদের সাথে আলাপ আলোচনা করেছে। 5ই আগস্টের আগেও করেছে আন্দোলনের কড়া কৌশল নিয়ে। 5ই আগস্টের পরে কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে সেই ব্যাপারেও তো আমাদের প্রতিদিন কথাবার্তা হচ্ছে। আপনি হঠাৎ করে এদেরকে ফেসিস্ট বানাচ্ছেন, ভোটের আগে ফেসিস্ট বানিয়ে ফেলতেছেন। তাহলে তো আপনার কথাবার্তা, আচার আচরণ, যমুনা ঘেরাও কর্মসূচি এখনো প্রত্যাহার করেন নাই। আমরা আর এগুলো ঘেরাও কর্মসূচি দেখতে চাই না। এখান থেকে জাতিকে বের করে আনেন। আমাদের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য আমরা গড়ে তুলেছি, মহান ঐক্য, এবং প্রধান উপদেষ্টা বলেছেন সেই কথাটা আজকেও বলেছেন, সেই স্বপ্নকে আমাদের বাস্তবায়িত করতে গেলে সবারই একটা ঐক্যমতে পৌঁছাতে হবে এবং জনগণের ভোটে নির্ধারিত হবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে। আর ভাই সেই পর্যন্ত দেখতে দেন। জনগণ যদি আপনাদেরকে চায় আপনারাই আসবেন, জনগণ যদি বিএনপির পক্ষে থাকে তাহলে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এবং আমরা দেখি তাদের কমিটমেন্ট, তারা তো এর থেকে আরো বেশি কিছু করবে। প্রত্যেক দিনই তো বলছে না, কালকে তো অসাধারণ এক বক্তৃতা দিয়েছে জনাব তারেক রহমান দেশের অর্থনীতির উপর এবং প্রতিটা বিষয়ের উপর। এগুলো আমরা কেউ চিন্তা করেছি? বেকারত্বের কথা, আলু চাষিদের কথা, আরে জামাতে ইসলামী আপনি বলছেন মেয়েদেরকে কমাইয়া দেবেন 3 ঘন্টা 5 ঘন্টা। হোয়াট ইজ দিস?
আপনি নারী সমাজকে তো সমাজ থেকে বিতাড়িত করবেন। এখন থেকে তো কোনো ইয়ে কর্তৃপক্ষ মালিক পক্ষ তারা তো মেয়েদের ইয়ে দেবে না, অ্যাপয়েন্টমেন্ট দেবে না, চাকরি বাকরি থেকে বেকারত্ব করে দেবেন আপনি, তারা পুরুষদের দেবে। এটা তো অত্যন্ত কৌশলগত কারণে আপনারা এইসব কাজ করতেছেন। এটা আপনাদের রাজনীতির একটা অংশ। এটা বলা যায় মেয়েদেরকে আপনার 5 ঘন্টা করে দেব, তাহলে শুধু ছেলেদেরকে আপনারা চাকরি দেবেন, আর কিছু করবেন না। আর সমাজে কতগুলো আমি শুনতেছি নির্বাচনের নামে আপনারা বিভিন্ন জায়গায় উপটোকন দিতেছেন, শাড়ি, 3 পিস, বোরকা, জায়নামাজ, এমনকি আপনাদের যে ইসলামিক হসপিটালগুলো আছে সেখানে কার্ড দিয়ে দিচ্ছেন যে আপনারা যান 50% ইয়েতে। এটা কি নির্বাচন করছি আমরা? আরো বলেন যে বিএনপি ইতিমধ্যে আনপপুলার হয়ে গেছে, আর এগুলো করে আপনারা পপুলার হচ্ছেন, জান্নাতের টিকিট দিয়ে। হ্যাঁ, এগুলো উন্মোচিত হয়ে যাবে। জনগণকে এত বোকা পাওয়ার কোনো কারণ নাই। আশা করি আমাদের সকলেরই শুভবুদ্ধির উদয় হোক। আমরা একে অপরের ভাই, আমরা একসাথে চলতে চাই, সবাইকে নিয়ে চলতে চাই। ফরিদুল হক, প্রশ্নটা আপনার দিকেই ছিল। আসলে এনসিপির প্রতি আহ্বান জানিয়েছেন সুব্রত চৌধুরী যে তাদের সঙ্গে তাদের সমমনা জোটে যাওয়ার জন্য এনসিপি কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা এখন পর্যন্ত, কোথায় যাবে, কীভাবে করবে? না, এনসিপির সিদ্ধান্ত এখন পর্যন্ত স্বতন্ত্রভাবেই নির্বাচনের দিকে যাওয়া, এবং এই জোটে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, এবং এটা নিয়ে আসলে এই মুহূর্তে তেমন কোনো আলোচনা নেই। আমরা তো প্রধানত আসলে জুলাই সনদটা কোন দিকে যাচ্ছে সেই জায়গাতে আমরা আসলে কনসার্ন ছিলাম। তো এটা একটা ধাপ আগাইছে, এখনো কিছু মানে আমার ব্যক্তিগত মতামত আমি অলরেডি বলছি যে কিছু গ্যাপ এখনো রয়ে গিয়েছে। মানে আমরা যেমন যে জিনিসটা বলছিলাম যে আদেশটা প্রধান উপদেষ্টা দিবেন, এই জায়গাটা হয় নাই, এটা প্রেসিডেন্টের মাধ্যমে প্রেসিডেন্ট আসলে প্রধান উপদেষ্টা যখন সরকার প্রধান, প্রেসিডেন্ট সরকার প্রধান নন, এই অবস্থায় প্রেসিডেন্ট আদেশ দিতে পারেন কিনা সেই জায়গাটা একটা বড় প্রশ্ন রয়ে গেল। আবার ওই অধ্যাদেশের প্রশ্নে আমরা যেহেতু আপত্তি করেছি, সেই আপত্তিটাকে মিটানোর জন্য আবার উল্টো দিকে বিএনপি যেহেতু অধ্যাদেশ চেয়েছে সেইটাকেও না দেওয়ার জন্য একটা মাঝামাঝি যে জায়গা সম্ভবত করা হয়েছে। এটা একটা ধরেন গোজামিল হলো কিনা এই বিষয়টা নিয়ে আমি খুব পরিষ্কার না, তবে আমার কাছে একটা খটকা, বড় একটা খটকা রয়ে গেছে। আমার যতটুকু রাজনৈতিক বোঝাপড়া সেই জায়গা থেকে আমি মনে করি একটা খটকা রয়ে গেছে। আর একটা জায়গা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে নোট অফ ডিসেন্টগুলো কার্যকর থাকতে পারবে না। তো এখানে যেটা হয়েছে বেসিক্যালি 2টা নোট অফ ডিসেন্ট আউট করা হয়েছে, আর বাকি যে 18টার মধ্যে 16টা নোট অফ ডিসেন্টকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনার পরবর্তী নির্বাচিত সরকার কিংবা পরবর্তীতে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের মতামত অনুযায়ী। তার মানে আমাদের আপনারা একটু মনে করিয়ে দেই যে আমাদের কিন্তু 84টা প্রস্তাব ছিল, এর মধ্যে 48টা প্রস্তাব হচ্ছে সংবিধান সম্পর্কিত, এর মধ্যে 30টা প্রস্তাবে আমরা সবাই একমত, কারোরই দ্বিমত নেই। ওই 30টা হচ্ছে একটা পয়েন্ট যে সবাই যেখানে একমত, ওটা হলো 4টা প্রশ্নের ওইটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে আপার হাউসে ধরেন অন্য দলগুলো যেভাবে চেয়েছিল, বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেটাকে না রেখে আপার হাউসটাকে নোট অফ ডিসেন্ট ছাড়া আসলে করা হচ্ছে। এবং হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যেটা প্রথমে এনসিসি ছিল পরে আবার অন্য নামে এসছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেটাকেও ধরেন নোট অফ ডিসেন্ট, বিএনপি নোট অফ ডিসেন্ট যেভাবে দিয়েছিল সেভাবে না রেখে সবাই যেভাবে চেয়েছে সেইভাবে হয়েছে। বাকি যে 16টা, ওই 16টা কিন্তু আবার বিএনপি যেভাবে ধরেন রেখেছে কিংবা বিএনপি সহ অন্যরা যেভাবে ধরেন নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে সেই মতো আসলে থাকতেছে। তাতে করে যদি এখন হাভোটে পাস হয় তাহলে আমি যতটুকু বুঝতে পারছি আর কি, তা হাভোট হইলে তাহলে আপনার ধরেন ওই 30টা যেটাতে একমত সেটাতে আমরা একমত হয়ে গেলাম। আপার হাউসে পিয়ার প্রশ্নে ধরো জনগণ রায় দিয়ে দিল, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রশ্নে জনগণ রায় দিয়ে দিল, কিন্তু ওই যে 16টা যার ভিতরে আর্টিকেল 70ও আছে, আর্টিকেল 70 প্রশ্নে ধরেন আমরা বলেছিলাম যে 2টা বাদে বাকিগুলোর ক্ষেত্রে কোনো ইয়ে থাকবে না, সংসদ সদস্যরা স্বাধীন মতামত দিতে পারবে। বিএনপি সেখানে 4টা রেখেছিল। তো এখন তাহলে বিএনপি যদি মেজরিটি পায় তাহলে ওনারা ওনাদের মতো করে করবেন, এরকম আরও কিছু বিষয়গুলো রয়ে গেছে। এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে একটা জিনিস আমাদের জন্য খুব কষ্টকর, এটা মেনে নেওয়া আসলেই খুবই কষ্টকর। আপনি যত যাই আইনের কথা বলেন আর মানে ইয়ের কথা বলেন, আমি আইনগত ব্যাখ্যা দিছি, আমার ধারণা যে আমি যথেষ্ট ব্যাখ্যা দিছি, এটা অলরেডি যারা শুনছেন আপনারা জানা আছেন, আপনারা মিনিমাম হলেও অন্তত আমলে নেবেন, কনভিন্স না হলো। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা আসলে কখনো কখনো আইনের ঊর্ধ্বে থাকে। জনগণের আকাঙ্ক্ষার অভিপ্রায় আসলে আইন, সংবিধান। সেই জায়গা থেকে রাষ্ট্রপতি চুপ্পু, যিনি হচ্ছেন হাসিনার নিয়োগকৃত ব্যক্তি এবং হাসিনার কোন মাত্রার অনুগত ব্যক্তি, এটা আমরা মোটামুটি সবাই জানি। তাকে আমরা সরানোর জন্য জোর দাবি করেছি, সেটা মানা হয়নি। এবং তার হাত থেকে জুলাই সনদের মতো এইরকম একটা কি বলবো যে আমার জুলাই সনদে আমি শতভাগ একমত না, কিন্তু এই সনদের একটা ঐতিহাসিক গুরুত্ব এবং এটার একটা মাহাত্ম্য আছে।
কারণ আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে শহীদদের রক্তের উপরে দ্বারা আমরা যে শপথ নিয়েছি, সবাই, সকল রাজনৈতিক দল এবং যারা আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে অংশীদার, সবাই কিন্তু আমরা এই ইয়েটা নিয়েছি। সেই জায়গা থেকে ধরেন এই সনদকে চুপ্পূর্বত একজন লোক এটাকে ইয়ে করতেছে, এটা ব্যক্তিগতভাবে আমার জন্য খুব কষ্টকর। আমি জানি না দল এটা কি সিদ্ধান্ত নিবে, দলীয় ফোরামে আমি হয়তো বা আলাপ করার সুযোগ পেলে এটা বলবো, কিন্তু এটা আসলে আমার জন্য কষ্টকর। আমি আশা করি যে আমার মতো করে আমার দলের বহু নেতাকর্মী এবং বাংলাদেশে যারা গত জুলাইতে রাস্তায় নেমে এসেছিল, হাসিনার বন্দুকের গুলির সামনে যারা আসলে বুক পেতে দিয়েছিল, বুক পেতে দাঁড়িয়েছিল, তাদের সবাই আসলে অনেক কষ্ট পাবে। এই কষ্টের জায়গাটা আমি আসলে ব্যক্তি হিসেবে দেখবেন না মানে একটা পদ, রাষ্ট্রীয় একটা পদ, দল। দেখেন ফ্যাসিস্ট যখন থাকে তখন ব্যক্তি, পদ, রাষ্ট্র এগুলো একাকার হয়ে যায়, এগুলো আসলে থাকে না। তখন কখনো কখনো রাষ্ট্রের উপরে আসলে আমরা তো এই রাষ্ট্রকে অস্বীকার করেছি। আমরা রাষ্ট্রকে যদি আমরা স্বীকার করি তাহলে তো শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী, সাংবিধানিক শেখ হাসিনার মতো করে সাংবিধানিক পদ্ধতি ছাড়া আপনি কোনোভাবে তো রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারবেন না। শেখ হাসিনাকে তো আপনি সাংবিধানিকভাবে সরাতেও পারবেন না। তো ওইটা যদি আমি মেনে নিই, সংবিধান তো আমি আসলে মানিনি। এখন কতটুকু মানছি কতটুকু মানিনি সেটা একটা ভিন্ন প্রশ্ন, কিন্তু ঘটনা হচ্ছে যে যেই অংশ জনগণের আকাঙ্ক্ষার বাইরে যায়, জনগণের আকাঙ্ক্ষাকে রুদ্ধ করে, ভোট কেড়ে নেয় আমার কাছ থেকে, আমাদের মানুষকে গুম করে, আমাদের মানুষকে খুন করে, আমাদের জুলাই আমাদের উপরে গণহত্যা চালায়, আমাদের ধরেন ভাইয়েদের বোনেদের কামাই করা যে পয়সা, এই পয়সা এখান থেকে ধরেন লুটপাট করে নিয়ে যায়, পাচার করে নিয়ে যায়, ওইটুকু অংশ তো আসলে আমি মানিনি। আমি সবার হয়ে বলছি, ওইটুকু অংশ আমি মানিনি। সেই জায়গা থেকে যারা এটাকে সাপোর্ট দিয়েছে, যে প্রতিষ্ঠান এটাকে সাপোর্ট দিয়েছে, আমরা তো ধরেন প্রধান বিচারপতিকে আমরা সরিয়েছি, নির্বাচন কমিশনকে আমরা সরিয়েছি, রাষ্ট্রপতিও তো এটাকে সাপোর্ট দিয়েছে, রাষ্ট্রপতি তো এটার অংশ। তো রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি হাসিনাকে 24-এর নির্বাচনে, ডামি নির্বাচনের পরে শপথ পড়ায় নাই, করিয়েছে। তো তার মানে তাকে তো আসলে আমরা সরাতে পারিনি। তো সেই জায়গা থেকে ধরেন এটা আসলে হয় কি যে আপনি সবসময় লজিক দিয়ে, সবসময় আইন দিয়ে জিনিসগুলোকে আসলে বোঝানো কঠিন, কিন্তু আমরা লজিক্যালি এবং আইনগতভাবেও মনে করি যে এটার অনেক বড় তাৎপর্য ছিল যে তাকে তো আসলে কোনোভাবে মানার সুযোগ নেই, কারণ তার বিরুদ্ধে তো আমি লড়াইটা করেছি এবং জনগণের আকাঙ্ক্ষাটা হচ্ছে গিয়ে তার উপরে, রাষ্ট্রের উপরে। এবং ওই যে জায়গাটা, ওই জায়গাটা ধরেন আমরা এটা করতে পারতাম, আমাদের যে আকাঙ্ক্ষার। এখন দেখেন আপনি প্রফেসর ইউনূসের সরকার কিংবা তার বিরুদ্ধে অনেক সমালোচনা আমরা করেছি, অনেকেই করেছে, অনেক কড়া কড়া ভাষায়ও করেছে, কিন্তু উনি তো আসলে এখন পর্যন্ত আমাদের ঐক্যের কেন্দ্রবিন্দু এবং উনি গণ অভ্যুত্থানের প্রতীক। গণ অভ্যুত্থানের লেজিটিমেসি ওনার কাছে আছে, জনগণের লেজিটিমেসি। উনি এইটা দিলে এইটা মানে প্রথমত হচ্ছে গিয়া আপনি যদি এমনিতে দেখেন এটা কোনো ক্ষতি নেই, রাজনৈতিকভাবে দেখলে এটা সবচেয়ে ভালো পদ্ধতি, আর আইনিক দিক দিয়ে দেখলে আমি যতটুকু আমার ছোট্ট বোঝাপড়া আইন সংবিধান বুঝি সেটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট ব্যাপার হইতো, কিন্তু সেটা করা যায়নি। এই যে ধরেন গ্যাপটা আমরা রেখে গেলাম, এটা আমি জানি না ভবিষ্যতে এটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে। এবং আমার আর একটা আক্ষেপের জায়গা সেটা হচ্ছে যে এই যে সুযোগটা ছিল, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, প্রিন্স ভাই বললেন, আমি একমত, কিন্তু এই যে ওনাদের সামনে যে সুযোগটা ছিল যে এই যে পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগটা, এই জায়গায় অন্তত আমাদেরকে তো ধরেন শতভাগ আমরা আসলে মানে কি বলে যে স্বীকার করব না যে ওনারা শতভাগ আসলে এই নেতৃত্বটা দিতে পেরেছেন। আমাদের জায়গা থেকে গ্যাপগুলো রয়ে গেল, কারণ আমরা বারবারই আলাপ করেছি, বোঝানোর চেষ্টা করি। একটা জিনিস ঠিক আছে যে ধরেন অনেকে আমরা বিরোধী বক্তব্য দেই, অনেক জিনিস আমাদেরকে রাজনৈতিক বক্তব্য দিতে হয়, কিন্তু ধরেন একটা রাষ্ট্র, রাজনীতি, সংবিধান, একটা রাষ্ট্র কিভাবে চলবে এইটার বোঝাপড়ার ক্ষেত্রে তো ধরেন একটা আমাদের অনেকগুলো জিনিস থেকে শিখতে হয়, অনেকগুলো জিনিস জায়গা থেকে শিক্ষা নিতে হয়। যেমন ধরেন এই বারবার ধরেন যে এই যে বলা হয় যে 4টা প্রশ্ন 10টা প্রশ্ন এগুলো কি মানুষ পড়ে দেখবে, কিন্তু ধরেন জিয়াউর রহমান সাহেব যখন 19 দফা দিয়েছিলেন, এই 19 দফার মধ্যে তো ধরেন সংবিধানের মূলনীতি পরিবর্তনের একটা দফা আছে, 19টা দফা পড়ে তো আসলে হাবোটা কেউ দেয় নাই। তো এই যে ধরেন বিতর্কগুলো করে আমাদেরকে ধরেন এই যে কি বলে যে এক ধরনের তর্কে জেতার জন্য ধরেন এক ধরনের লজিক যে স্ট্যান্ড করা হয়, সবসময় ধরেন এই তর্কগুলো হয়তো করাও যায় না, কিন্তু এই সুযোগটা তাদের হাতে ছিল যে নতুন বাংলাদেশের যে গঠন প্রক্রিয়া কিংবা পুনর্গঠন প্রক্রিয়া, এই পুনর্গঠন প্রক্রিয়ার নেতৃত্ব বিএনপি দিচ্ছে। তাহলে বাংলাদেশের এখনকার রেফারেন্স না, আগামীর বাংলাদেশের রেফারেন্স পয়েন্ট বিএনপিকে দিয়ে শুরু হইতো, কিন্তু আপনি কিন্তু আবার আগামীর বাংলাদেশের রেফারেন্স পয়েন্টে বহু জায়গায় আপনাকে ফ্যাসিস্টকে টানতে হবে, কারণ ওই রেফারেন্স পয়েন্টটা আপনি ক্রিয়েট করতে ব্যর্থ হয়েছেন। তো তার মানে হচ্ছে লড়াইটাকে আরো লম্বা করছেন। আমি এটা অবশ্যই তারপর আমি এটা মনে করি না যে এটা শেষ হয়ে যাবে, এটাকে আসলে বারবার বাংলাদেশে ফেরত আসবে। এই যে আলাপগুলো আমরা গত 1.5 বছরে করছি, এটা বারবার বাংলাদেশে ফেরত আসবে এবং এই প্রশ্নের সমাধান করা ছাড়া, আগামীতে রাজনৈতিক দলগুলো, রাজনীতিবিদরা সমাধান করা ছাড়া আমরা যেখান থেকে বেরিয়ে যাব, এটা আমরা এগিয়ে যাবো কিংবা এটা ধামাচাপা দিতে পারবো, এটা হবে না। 24-এ যে তরুণরা রাস্তায় নেমে এসেছে, যারা বন্দুকের গুলিকে ভয় পায় না, যারা শুধুমাত্র খালি হাতে ধরেন মরতে মরতে ধরেন একটা ফ্যাসিস্টকে হটিয়ে দেয়, তাদেরকে দমিয়ে রাখা এটা তো ইজি হবে না। সো এটাকে ডিল করতে হবে। সো এই ডিলিংসটা করার ক্ষেত্রে আমরা আসলে সে জায়গায় আমাদের অনেকগুলো খটকা রয়ে গেল।
তো দেখা যাক, লেটস সি সামনে কী হয়। তবে আমাদের যে জায়গাটা হচ্ছে গিয়ে আহ্বান, আমরা এটা অবশ্যই মনে করি যে কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মতো কোনো পরিবেশ কিংবা কোনো সুযোগ কাউকে প্রতিক্রিয়া ব্যক্ত করেনি যাতে আমরা উদ্বিগ্ন হতে পারি। আবার এনসিপি এখনও আনুষ্ঠানিকভাবে বক্তব্য যদি নাও দেয়, এনসিপির নেতাদের ব্যক্তিগত যেসব প্রতিক্রিয়া আমরা দেখেছি, আমাদের কাছে এটাকে ইতিবাচক মনে হয়েছে। সুব্রতদা উনি যে প্রতিক্রিয়া দিয়েছেন সেটাও আমার কাছে মনে হয়েছে যে এগুলো গ্রহণযোগ্য। তো এখন আপনার সরকার তো রাজনৈতিক দলগুলোকে একটা সুযোগ দিয়েছিল। প্রথমত দীর্ঘদিন ধরে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে, তারপরে আবার রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসার সুযোগ কিন্তু সরকার দিয়েছে। এখন আমাদের জাতীয় নির্বাচনের হাতে কিন্তু 1 করতে 3 মাসও নেই, আপনি যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে হয়। তো এইরকম সময়ে আপনার নির্বাচনের আগে বা নির্বাচনের সময় সরকারের কিন্তু অনেক দায়িত্ব আছে। তার আগে সংস্কারের এই বিষয়গুলো বা এই গণভোটের এই বিষয়গুলো ফয়সলা হওয়ার প্রয়োজন ছিল। সরকারের পক্ষে আর আসলে অপেক্ষা করা সম্ভব ছিল না, একটা সিদ্ধান্ত সরকারকে আসতেই হতো। এবং এই সিদ্ধান্তটা মাননীয় প্রধান উপদেষ্টা উনি নিজে নিয়েছেন, ওনার উপদেষ্টা পরিষদের যারা সদস্য আছেন তাদের সাথে আলোচনা করেছেন। রাজনৈতিক দলগুলোর সাথে তো আপনার আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে নানা সময় আলোচনা হয়, কারণ এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছে, আমরা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে আছি। সেই আপনার 5ই আগস্টের পর থেকেই কিন্তু আপনার আলোচনা কিন্তু একদিনের জন্য বা এক মুহূর্তের জন্য কিন্তু থেমে যায়নি। মানে আমি যেটা বলতে চাইছি যে এই যোগাযোগটা কিন্তু অব্যাহত আছে, এবং এটা আসলে নির্বাচন পর্যন্তই এই যোগাযোগটা অব্যাহত থাকতে হবে। কারণ আপনি জানেন অনেকগুলো এলিমেন্ট আছে যারা বাইরে থেকে আমাদের এই পলিটিক্যাল প্রসেসটাকে ডিসরাপ্ট করার একটা চেষ্টা চালায়। এটা যাতে তারা কোনোভাবে কোনো সুযোগ না নিতে পারে, আমাদের যে ব্রডার যে ন্যাশনাল কনসেনসাস বিভিন্ন ইস্যুতে, এইটা যাতে কোনোভাবে এফেক্টেড না হতে পারে, এই জন্য সরকার সবসময় রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ রক্ষা করেছে, রাজনৈতিক দলগুলোও সরকারের সাথে যোগাযোগ রক্ষা করেছে। কখনো সরকার তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আনুষ্ঠানিক বৈঠকের জন্য, কখনো রাজনৈতিক দলগুলোর অনুরোধেও এই ধরনের বৈঠক হয়েছে। আমরা মনে করি যে এই আলোচনাগুলো অব্যাহত আছে, এবং আজকে এই আলোচনাগুলোরই একটা কালেকটিভ রেজাল্ট হচ্ছে আজকের যে সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর যে প্রতিক্রিয়া, আমরা এটাতে খুবই আশাবাদী এবং